কোনো অসুবিধা হবে আচ্ছা না। স্যার। আর অঙ্ক না করলে তোমার ফর্মুলা মুখস্থ হবে না। যতক্ষণ না তুমি প্রবলেম করবে, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, ততক্ষণ তোমার ফর্মুলা মুখস্থ হবে না। জোর জবরদস্তি মুখস্থ করতে হবে। তুমি চারটে প্রবলেম করে ফেলো, অটোমেটিক ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। যাই হোক, তাহলে সিঙ্গেল চার্জের জন্য পোটেনশিয়াল তো এইটা হয়। তেমনি এখানে যদি আরও ধরো এটা Q1, তাহলে Q1 এর জন্য এটা হতো, আর এটা R1, এটা যদি হতো, তাহলে এখানে যদি আরও চার্জ থাকতো, Q2 যদি থাকতো, তার জন্য এখানে নেট পোটেনশিয়াল কত হতো, এটার জন্য কত হতো, এটা যদি R2 হতো, একইভাবে Q2/4πε0 R2 হতো তো, ঠিক আছে তো? হ্যাঁ তাহলে এখানে, আচ্ছা এটা অ্যারো মারার দরকার নেই, কেননা আমাদের পোটেনশিয়ালটা তো স্কেলার। পোটেনশিয়াল আমাদের স্কেলার। এখানে তাহলে টোটাল ধরো এখানে দুটো চার্জ আছে, তাহলে এর জন্য টোটাল পোটেনশিয়ালটা কত হবে, ভি টোটাল স্কেলার। তাহলে এখানে যা সিম্পল V1 + V2 হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা আছে কারোর? না স্যার। তোমার Q1/R1 + Q2/R2, আর তুমি যেটা কে লিখছিলে, কেটা মানে কনস্ট্যান্ট, ওটা 1/4πε0 আমাদের এসআই এর ক্ষেত্রে হয়, তুমি কে লিখতে পারো ইচ্ছা হলে, অসুবিধা কিছু নেই। এবারে এখানে যদি তোমার কি হয়, মাল্টিপল চার্জ থাকে, অনেক যদি চার্জ থাকে, তার জন্য পরপর এটা যোগ হয়ে যাবে, সেগুলো নিয়ে আমরা বেশি কিছু বলছি না। এবারে তুমি আমাদের পোটেনশিয়ালের ওই কী বললে জানো, ডাইপোলের জন্য পোটেনশিয়াল, তা ডাইপোলের পোটেনশিয়ালে চলে এসো। তাই বললে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা ডাইপোলের জন্য পোটেনশিয়ালে চলে এসো। ডাইপোলে এখানে দাঁড়ো, এত ক্যালকুলেশন দেখলে এক্ষুনি কেমন লাগবে। এটা দেখো শুধু, ডাইপোলের জন্য পোটেনশিয়ালে কী হবে, ডাইপোলে এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, তাহলে ও পয়েন্টে পোটেনশিয়াল চাই। তাহলে ও পয়েন্টে কিউ এর জন্য পোটেনশিয়াল কত হবে, Q/4πε0 বিও হবে, কারণ এখানে কিউ থেকে ও পয়েন্টের যে ডিস্টেন্সটা, সেটা তো বিও, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা হ্যাঁ হ্যাঁ। সেই জন্য তোমার প্লাস কিউ এর জন্য হচ্ছে ওইটা হবে, এই যে লেখা আছে দেখো, এই যে প্রথমটা, এই যে এইটা, এই টার্মটা, ঠিক আছে? হুম। সিমিলারলি তোমার মাইনাস কিউ এর জন্য কত হবে, মাইনাস কিউ এর জন্য জাস্ট তোমার -Q/4πε0/এও হবে, দেখো এই যে এও রয়েছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা এরপরে কি হচ্ছে, এরপরে একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে এখানে একটা অ্যাপ্রক্সিমেশান নিতে হবে। সেটা হচ্ছে ডাইপোলের ক্ষেত্রে এটা তো আমরা জানি যে ডাইপোলের নিজের ডাইমেনশান, মানে ডাইপোলের এই যে দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা, ডাইপোলের নিজের যে সাইজটা, তার কম্প্যারিজনে যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করবো, সেটাকে অনেক বড় হতে হবে। মানে এই যে 2D মাছ মাছ লেস দ্যান আর হলে, আর কোনটা না, সিওটা, সি থেকে ও যে ডিস্টেন্সটা, এটা আর, এই যে CO = R। মানে ডাইপোলের নিজস্ব সাইজটা খুব ছোট হতে হয়, এটা সবাই জানো তো? ডাইপোলের ডাইপোলের জন্য, মানে ডাইপোল তুমি তখনই কনসিডার করবে দুটো অপোজিট চার্জ একসঙ্গে থাকলে, যখন তাদের নিজেদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা তোমার ওই আরের থেকে অনেক ছোট হয়, তবেই ওটাকে ডাইপোল ধরা যায়। এটা সবাই জানো তো? তুমি যদি এরকম দুটো চার্জ বসিয়ে দাও, এটা আমি আগেও বলেছি, তুমি যদি এরকম দুটো চার্জ বসিয়ে দিলে, এরকম দুটো চার্জ বসিয়ে দিলে, দিয়ে বললে যে আমার এখানে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড বার করার সময় কি এই সিস্টেমটাকে তুমি ডাইপোল বলবে? বলবে না। কিন্তু যদি এইটার ক্ষেত্রে এখানে তোমার দুটো চার্জ আছে, এই দুটো চার্জ আছে, এদের জন্য যদি এইদিকে, এখান থেকে অনেক দূরে, অনেক দূরে, এখানে আরও আঁকা মুশকিল, এখানে অনেক দূরে যদি আমি একটা পয়েন্ট নিই যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাইছি, তো সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে ডাইপোলের নিজস্ব যে সাইজটা, সেটা 2D। তাহলে যখন 2D মাছ মাছ স্মলার দেন আর হবে, এটা হলে তবেই তুমি এই সিস্টেমটাকে ডাইপোল বলে ধরতে পারবে, বুঝলে? নাহলে ডাইপোল বলে ধরা যাবে না, নাহলে দুটো অপোজিট প্লাস মাইনাস চার্জ পাশাপাশি আছে বলে ধরতে হবে। হ্যাঁ, এটা সবাই জানো তো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওইটাই হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছিল, যে ডিস্টেন্সটা, ওটাই আমার প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, ওইটা ওইটা নিতে হবে, এই ক্রাইটেরিয়াটা হতে হবে, তবেই স্যার, ডাইপোল হবে। হ্যাঁ বলো। টু কে? ডিটা শুধু ডি হবে না? কোনটা?
মানে আর মাঝ মাঝ গ্রেটার দেন ডি হয়তো। দেখো এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধের জন্য 2D নিলে পরে তুমি যে এই যে ক্যালকুলেশনটা করলে এটা দেখতে ভালো হবে না। এখানে তুমি যে 2D যদি নাও, মানে ডি নেওয়া 2D নেওয়া একই ব্যাপার। তুমি যদি 2D নাও তাহলে এই যে নিচে যে টার্মগুলো, এখানে আর প্লাস ডি কস থিটা আর মাইনাস ডি কস থিটা আসবে, কিন্তু যদি তুমি এটা ডি নিতে তাহলে এখানে ডি বাই 2 কস থিটা ডি বাই 2 মাইনাস ডি বাই 2 কস থিটা আসতো। তো সেই ওই হাফটা যাতে না আসে সেই জন্য আমরা ডাইপোলের ডাইমেনশনটাকে, মানে ডাইপোলের সাইজটাকে 2D নিয়ে নিয়েছি, বুঝলে? এটা তোমার ওটা কি বলবো, ডি তো একটা জাস্ট কনস্ট্যান্ট, তা সেটাকে আমি, ধরো আমার ডাইপোলের ডাইমেনশন, আমি একটা কথার কথা বলছি, আমার ডাইপোলের ডাইমেনশনটা হচ্ছে 1 mm, ঠিক আছে? তা আমার ডাইপোলের ডাইমেনশন যদি 1 mm হয়, যে আমার এইটুকু গ্যাপটা 1 mm, 1 মিলিমিটার, দুটো চার্জের মধ্যে গ্যাপ 1 mm আছে। তাই এবারে আমি যদি 1 mm তো 1 mmই থাকবে, আমি যদি ওটাকে ডি ড্যাশ লিখি তাহলে ডি ড্যাশ ইকুয়াল টু 1 mm লিখতে পারি, না হলে ডি ইকুয়াল টু 0.5 mm লিখে ডাইপোলের ডাইমেনশন 2D লিখতে পারি, ব্যাপার তো একই হবে না? বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ওটা তুমি কিছু কিছু বইতে দেখবে 2D লেখা আছে, কিছু কিছু জায়গায় দেখবে টি লেখা আছে, কিন্তু যারা 2D লিখেছে তাদের ক্যালকুলেশনটা কম্পারেটিভলি তোমার দেখে ইজিয়ার মনে হবে, তার কারণ আমি একটু পরেই বুঝতে পারবি। এবারে আচ্ছা, প্রথম এই ক্রাইটেরিয়াটা নিয়ে তাহলে আশা করি কারোর সমস্যা নেই। 2D ভেরি ভেরি মাছ মাছ স্মলার দেন আর হলে তবেই আমরা এই সিস্টেমটাকে ডাইপোল হিসাবে ভাবতে পারবো। এবারে কথা হচ্ছে আমরা এখানে কি দেখছি, আমরা দেখছি যে এখানে তোমার কিউ বাই বিও আসছে আর কিউ বাই এও আসছে, কিন্তু এই বিও আর এও আসলে তো হবে না, এটাকে আমাদের কি আর এর টার্মসে আর থিটার টার্মসে নিয়ে যেতে হবে। তাহলে সেই জন্য কি করছে যে এই যে সিওটা, মানে ডাইপোলের মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে ফিল্ড বার করতে চাইছি বা পোটেনশিয়াল বার করতে চাইছি তার যে ডিস্টেন্সটা, সেটা তো অনেক বেশি ডাইপোলের ডাইমেনশনের থেকে। সেই জন্যই যে বি থেকে সিওর ওপরে যে পারপেন্ডিকুলারটা টানা হয়েছে, টেনে এই যে এখানে, সেই জন্য বলা হচ্ছে যে এইখানটা একটু ভালো করে শোনো, বিও আর ডিও প্রায় সমান, এই সাইনটার মানে হচ্ছে অলমোস্ট ইকুয়াল, এটা জানো তো? এই যে বিও এখানে একটা ড্যাশ দিয়ে ওপরে একটা এরকম বাঁকা লাইন, এটার মানে হচ্ছে বিও অ্যান্ড ডিও আর অলমোস্ট ইকুয়াল, বিও আর ডিও প্রায় সমান, ঠিক আছে? সিমিলারলি তুমি এ পয়েন্ট থেকে এই যে সিওটাকে এক্সটেন্ড করে যে লাইনটা এসছে সেখানে একটা পারপেন্ডিকুলার টেনেছো, এখানে এও অ্যান্ড ইও ইজ অলমোস্ট ইকুয়াল, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল? এই রায়তা এই নোটটা পড়েছিলে, এটা পরে দিয়েছিলাম, এটা আমি ক্লাসে পড়াইনি, এটা নোট দিয়ে দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ স্যার দেখেছি। দেখেছিলে? সব বুঝেছিলে? সব ঠিকঠাক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে দেখো, এই যে বিও অ্যান্ড ডিও অলমোস্ট ইকুয়াল বা নিয়ারলি ইকুয়াল বলা যায়, সিমিলারলি তোমার এও অ্যান্ড ইও নিয়ারলি ইকুয়াল। তাহলে এবার এখান থেকে সিম্পল তুমি এই যে ছোটো ট্রায়াঙ্গেলটা থেকে দেখো, বি ডি সি, এই যে ট্রায়াঙ্গেলটা থেকে এখান থেকে তুমি কি লিখতে পারো, তোমার বিও আর ডিওকে অলমোস্ট ইকুয়াল করেছি, সি থেকে ও পর্যন্ত ডিস্টেন্সটা আর, তাহলে ডিও মানে কি, ডিও মানে সিও মাইনাস সিডি, এই পুরো লেন্থটা থেকে সিডি বাদ দিতে হবে, আর সিডিটা কত, এইটুকু লেন্থ যদি ডি ডি হয় তাহলে সিডিটা ডি কস থিটা, সেই জন্য বিও আর ডিও ইকুয়াল টু আর মাইনাস ডি কস থিটা এসছে, ঠিক আছে? একইভাবে ইওটা, ইও মানে কি, এই যে সিও মানে সি থেকে ও সেটা আর প্লাস সিই এই ডিস্টেন্সটা, এবার এখানে এই ট্রায়াঙ্গেলটা থেকে এটা তোমার কি রাইট অ্যাঙ্গেল, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে এখানে আমাদের এই যে সিটা এটা কি ডি কস থিটা, তাহলে সেই জন্য তোমার ওই ইও ইকুয়াল টু কী হচ্ছে আর প্লাস ডি কস থিটা, ঠিক আছে? এই দুটো আমরা রিপ্লেস করে নিলাম। আচ্ছা দেখো, এটা এটা সবাই জানো তো, সব অনেকের দেখি মানে 12-এও এইসব সিম্পল জিনিসের সমস্যা থেকে যায়, সেরকম কারোর আছে কি বলো? ধরো এটা যদি ডি হয়, এই সোহম শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা যদি ডি হয় তাহলে এই যে লেন্থটা,
এটা ডি কস থিটা হবে জানো তো? আর হ্যাঁ স্যার। শিওর তো? হ্যাঁ। ওই যে কম্পোনেন্ট নিতে হয় যেভাবে ওই জিনিস, আর এটা ডি সাইন থিটা জানো তো? হুম। হ্যাঁ, ওটা জাস্ট রেশিও থেকে আসে, তাহলে ওই জিনিসটাই এখানে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলে এইটা ডি, সিডিটা হচ্ছে ডি কস থিটা, তাহলে সেই জন্য একবার আর মাইনাস ডি কস থিটা হয়েছে, একবার আর প্লাস ডি কস থিটা হচ্ছে। এবারে এই জিনিসগুলো এও আর বিও ইউজ করেছিলাম, এবার আর প্লাস ডি কস থিটা আর আর মাইনাস ডি কস থিটা এদিকে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখো বাকিটা ক্যালকুলেশন, এখানে আর কিছু নেই। এখানে নিয়ারলি ইকুয়াল করে যেটা হয়েছে তোমার, এখানে বাকি পরপর বসিয়ে দেওয়া হয়েছে। দেখো এই যে এও নিয়ারলি ইকুয়াল ইও, ইও বসানো হয়েছে, ইওর জায়গায় এটা বসানো হয়েছে, এটা বসানো হয়েছে। এবার তারপরে সিম্পল অ্যালজেব্রা, সিম্পল ক্যালকুলেশন, এখানে আর কিছু নেই। এখানে আবার গিয়ে একটা জিনিস আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেশান, সেটা হচ্ছে যে এই যে নিচের যে টার্মটা এসেছিলো আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এসেছিলো, এবার এই টার্মে আমরা কি জানি, আরটা যেটা মাছ মাছ গ্রেটার দেন ডি, তাহলে সেই জন্য এই নিচের টার্মটাকে আমরা ডি স্কোয়ারের টার্মটাকে নেগলেক্ট করে দিচ্ছি, দিয়ে এটাকে আর স্কোয়ার লিখেছি। ঠিক আছে, এটা আর স্কোয়ার লিখলাম। আর বাকিটা কি করছি, আমাদের এখানে আমাদের ওপরে ইচ্ছা হচ্ছে একটা পি আনার। পি মানে কি, ডাইপোল মোমেন্টের টার্মসে নিয়ে আসার। তাহলে সেই জন্য নেক্সট লাইনে ওপর নিচে আর দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আর এই যে টার্মটা এসছে কিউ ইন্টু টু ডি, সেটা তো পি। আমাদের ডাইপোল মোমেন্ট কত হয় এখানে, ডাইপোল মোমেন্টের ডিরেকশান কোন দিক থেকে কোন দিকে হয়, মাইনাস থেকে প্লাসের দিকে হয়তো। আর সেখানে পি যেটা ডাইপোল মোমেন্ট, সেটা কত হয়, টু ডি ভেক্টর ইন্টু কিউ হয়। ঠিক আছে, এবার এটার যদি তুমি ম্যাগনিটিউড নাও, যে ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড যদি নাও, তাহলে টু ডি ইন্টু কিউ হবে। এটাকে ডি কিউ ভেবো না যেন, ডি ইন্টু কিউ, যাই হোক। তাহলে এখানে সেটাই করা হয়েছে। দেখো এই যে তোমার টু কিউ ডি, এই ফার্স্ট টার্মটা কি পি, এই যে পি লিখেছি, তাহলে এটা পি আর কস থিটা হলো। পি আর কস থিটাকে পি ডট ডি আর লেখা যাবে, এই পি ডট আর লেখা যাবে। তাহলে তোমার আর থিটা পয়েন্টে, যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে তোমার পোটেনশিয়াল বেরিয়ে গেল। আচ্ছা, তুমি তো প্রথমে জিজ্ঞেস করলে যে আমি ডাইপোলের পোটেনশিয়াল বুঝতে পারছি না, তুমি কি আর থিটার জন্য বলেছিলে না অ্যাক্সিয়াল আর বর্ডনের জন্য বলেছিলে? অ্যাক্সিয়াল বর্ডনের ক্যালকুলেশন কিন্তু আরও ইজি, খুব ইজি। এই এই আমি হ্যাঁ, আমি অ্যাক্সেলটা বলেছি, অ্যাক্সেলটা বলেছি। অ্যাক্সিয়ালটা তুমি এখান থেকে আনতে পারবে, অ্যাক্সিয়ালটা আমি আলাদা করে বলে দিচ্ছি। কিন্তু এই যে এইটা বোঝা গেল তো, এটা হচ্ছে কি বলবো, মাছ মোর হ্যাঁ স্যার, মানে হ্যাঁ স্যার। জেনারেল, মানে তুমি যে কোনো আর যে কোনো থিটাতে পোটেনশিয়াল পেয়ে যাবে। হ্যাঁ, এটা যদি তুমি বুঝে যাও, ওটা তুমি ইজিলি বুঝতে পারবে। আর এটার থেকে ওটাতে যাওয়া যাবে, কি করে যাবে, অ্যাক্সিয়াল পজিশানে যেতে গেলে এই এই হিসেবটা থেকে তুমি অ্যাক্সিয়াল পজিশানে যাবে কি করে, যারা পড়েছো একটু বলো। রায়তা বা আমাদের আরেক সম তোমরা পড়েছো তো, এটা বলো। এখান থেকে আমি অ্যাক্সিয়াল পজিশনের পোটেনশিয়াল কী করে বার করব, বা ব্রডন পজিশনের পোটেনশিয়াল কী করে বার করব লাস্ট ইকুয়েশনটা থেকে। স্যার অক্ষীয় যেটা তো? হ্যাঁ হ্যাঁ, অক্ষীয়। দাঁড়া এক মিনিট, কে একটা ফোন তো করছে, একটু বলে নি। হ্যালো। হুম, স্যার। আচ্ছা, শুনুন শুনুন, আমি এই এই এখন তো ক্লাস চলছে অনলাইনে, আপনি একটু কাইন্ডলি ঘন্টা দুয়েক পরে ফোন করুন, বা বিকেলের দিকে একটু ফোন করুন, আমি ডিটেলে কথা বলে নেবো। হ্যাঁ, আমি ক্লাস, হ্যাঁ ঠিক আছে, আমি আসলে ক্লাস নিচ্ছি তো, আমি একটু, আপনি বিকেলের দিকে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো কি বলছো। হ্যালো, এ পবিত্র কি বলছিল বলো। পবিত্র, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো।
থিটাটা 0 ডিগ্রি করে দিলে তো অ্যাক্সিয়াল পজিশন বেরিয়ে যাবে। হ্যাঁ, থিটাটা 0 করে দিলে অ্যাক্সিয়াল পজিশন বেরিয়ে যাবে। তোমার এখানে তো আমরা র্যান্ডম যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করেছি তো, হ্যাঁ, তাহলে তুমি যদি এখানে থিটাটাকে 0 করে দাও তাহলে অ্যাক্সিয়াল পজিশন বেরিয়ে যাবে। আর যদি ব্রড অন পজিশন মানে এই যে পাশে বাইসেক্টরের উপরে এরকম একটা যদি পয়েন্টে বার করতে হয়, তখন থিটাটাকে 90 ডিগ্রি করে দেবে, করলে বেরিয়ে যাবে। এবং এই জিনিসটাই আমরা এর পরে করেছি। এর পরের যে নোটটা আছে, এর পরের নোটটাতে এই জিনিসটাই করা হয়েছে, বুঝলে তো? দেখাচ্ছি তোমার এখানে হয়তো আগে ইলেকট্রিক ফিল্ডটা বার করে নেওয়া হয়েছে, নিয়ে করা হয়েছে, যাকে এর মধ্যে ঢুকে লাভ নেই, আরও ভয় পেয়ে যাবে। তো এখানে তুমি দেখো ওই যে যে রিলেশনটা এসেছিলো না, ওখানে যদি তোমাকে অ্যাক্সিয়াল পজিশন করতে হয় তাহলে ই ডট আর বাই 4πε0r³ এখানে হচ্ছে ভি আর থিটা ই ডট আর বাই 4πε0। পবিত্র কি এটা বলছিলে? এবারে যদি অ্যাক্সিয়াল পজিশন মানে যেটা অক্ষীয় অবস্থান বলে বাংলায়, অ্যাক্সিয়াল পজিশন যদি হয়, অ্যাক্সিয়াল বানানো এরকম কিছু একটা হবে, অ্যাক্সিয়াল পজিশন যদি হয়, মানে অ্যাক্সিয়াল পজিশন মানে কি, এরকম তোমার মাইনাস কিউ আর কিউ ছিল, মাইনাস কিউ আর কিউ ছিল, এখানে থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 বসালে কত হবে ই ডট আর এর ক্ষেত্রে, বলো উপরের পোর্শনটা কত হবে? সেখানে ই ডট আর মানে কি, কস থিটা, কস থিটার ভ্যালু কত হবে? 1 হবে। কস থিটার ভ্যালু 1 হলে উপরেরটা কী হবে? পি আর হয়ে যাবে বাই 4πε0r³ আসবে। তাহলে অ্যাক্সিয়াল পজিশনে তোমার যেটা আসবে, পিটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে 2d/q বাই আর আর কেটে যাবে, 4πε0r² আসবে, ঠিক আছে? সিমিলারলি যদি ব্রড সাইড অন পজিশন হয় তাহলে এটা আর π/2 হবে, ঠিক আছে? তাহলে সেখানে কস থিটার ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে সেখানে কিন্তু পোটেনশিয়াল 0 হবে, ঠিক আছে? তাহলে এটার থেকে তুমি বার করতে পারবে। আর যেটা তোমরা এমনি বলছিলে প্রথমে, ওই সোহম যেটা এমনি বলছিলে, আমি জেনারেলটা ভেবেছি, সেটা করতে গেলে তুমি অ্যাক্সিয়াল পজিশনে ডাইরেক্ট বসিয়ে করতে হবে তোমাকে। তুমি যদি এখানে পোটেনশিয়াল করতে চাও, এটা আর তো, এই সোহম শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি এটা আর তো, তাহলে এটা 2D নিলে, তাহলে এখানে প্রথমে প্লাস চার্জের থেকে ডিস্টেন্স কত হবে? আর মাইনাস ডি হবে তো? হ্যাঁ, প্লাস চার্জের থেকে ডিস্টেন্স হবে আর মাইনাস ডি, আর ওদিকের চার্জটার থেকে ডিস্টেন্স কত হবে? আর আর প্লাস ডি। আর প্লাস প্লাস ডি ডি। ডাইরেক্ট বসিয়ে যোগ করবে, কিছু নেই, হ্যাঁ। করতে পারবে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে তুমি পোটেনশিয়াল যদি তোমার টোটাল করতে হয়, তুমি বসাও না। প্রথমে প্লাস চার্জের জন্য এটা 4πε0 আর এর জায়গায় আর মাইনাস ডি হবে, আর পরে এর সঙ্গে প্লাস মাইনাস কিউ বাই 4πε0 আর প্লাস ডি হবে, এই তো হবে। আর এটাকে সিম্পলিফাই করবে, এটাকে সিম্পলিফাই করে দেখবে যে করলে তোমার এইটা আর এইটা সমান আসবে, এটা আর এটা একই জিনিস আসবে, হ্যাঁ, আসতে হবে, আচ্ছা স্যার। ঠিক আছে? এটা করবে। বলো নেক্সট কি কি বলছিলে? ডাইপোলের রোটেশনের জন্য ওয়ার্ক ডান আমি বলছি, ওটা আমাদের আরেকটা সময় জিজ্ঞেস করেছে, সেটা আমি বলছি। তার আগে বলো পবিত্র, তোমার কিছু সমস্যা আছে কি বলো? আমাদের ডাইপোলে হোক গাউসে হোক যতটা পড়া হয়ে গেছে, তার মধ্যে কোথাও সমস্যা আছে কি বলো? পবিত্র, ওর কোনো সমস্যা নেই। তাহলে ভালো করে পড়া হয়নি, ভালো করে পড়লে তো কিছু না কিছু সমস্যা থাকে। যাই হোক, আচ্ছা তাহলে ওইটা বলে দিই একটু,
তোমাদের ওই যে এই রিলেশানগুলো কীভাবে আসছে এগুলো আমরা দেখেছিলাম। তোমার রায়তার কাউসে কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ স্যার, কুলম্বস ল ফ্রম গাউস থিওরেম যেটা আছে ওইটা একটু বুঝিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে দেবো, তো তোমার পয়েন্ট চার্জের জন্য ধরলেই হয়ে যায়। ওটা তো একদম, তুমি কি গাউস সবে পড়া আরম্ভ করলে? ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই যে তিনটে জিনিস, এইগুলো কোথা থেকে আসছিল আগের দিন সমস্যা হচ্ছিল, তার জন্য তো তোমার পোটেনশিয়াল তো ডিফাইন করা হয় আমাদের এইভাবে। এইটা ইকুয়াল টু মাইনাস তোমার কি হয়, ইনফিনিটি টু আর এফ ডট ডি আর। পোটেনশিয়াল তো এইভাবে ডিফাইন করা, এটা ওয়ার্ক এনার্জিতে ছিল ক্লাস 11 ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারে এটা ছিল। হ্যাঁ, এবারে এখানে কি ছিল, এটা কেন হচ্ছে সেটাতে আমি এখন যাচ্ছি না, সেটা তোমরা আরেকবার দেখবে ওয়ার্ক এনার্জিতে যে যা পড়েছিলে, যেখান থেকে পড়েছিলে। তারপরে যদি সমস্যা হয় আবার জিজ্ঞেস করো। এটাতে প্রচুর সমস্যা হয় যেটা কেন আসে, তো সে কেন আসে বলতে গেলে অনেক কথা বলতে হবে, সেগুলো আমরা ওয়ার্ক এনার্জিতে পড়েছিলাম 11। যাই হোক, আপাতত এরকম রিলেশন আসে। এটা এটা এখানে কি থাকে, এখানে যারা করেছিলে তারা বলো, এই যে এফটা, এই এফটা কেমন এফ থাকে, এই ফোর্সটা, মানে এটা অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়াল ফর্মে লিখলে এরকম দেখতে হয়, ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডব্লিউ সি। এবার এই যে এখানে যে ফোর্সটা, এই ফোর্সটা কেমন ফোর্স থাকে বলো তো? বলো, কার কি মনে আছে দেখি একটু বলো। হ্যালো, কনজারভেটিভ, নন কনজারভেটিভ সব ওয়ার্ক এনার্জিতে ছিল, এগুলো সব ভুলে ভুলে গেছো? বাংলায় যারা পড়েছো তো সংরক্ষী বল, অসংরক্ষী বল এইভাবে ছিল। কনজারভেটিভ, নন কনজারভেটিভ, এই পবিত্র পরে তখন তো এইসি ভার্মা থেকে অঙ্ক করলে, সেখানে তো বলেছিলাম, তাও দেখো নি ওগুলো, কনজারভেটিভ নন কনজারভেটিভ এগুলো মনে নেই? পবিত্র শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, কনজারভেটিভ নন কনজারভেটিভ সব ভুলে গেছো? এই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স হতে হবে, তবে এইভাবে ডিফাইন করা যায়। কনজারভেটিভ ফোর্স না হলে তার করসপন্ডিং পোটেনশিয়াল ডিফাইন করা যায় না, বা পোটেনশিয়াল এনার্জি তার ডিফাইন করা যায় না। এক্সাম্পল নাও, যেমন ফ্রিকশান, ফ্রিকশান তো একটা ফোর্স, তা ফ্রিকশানের জন্য কোনো দিন শুনেছো পোটেনশিয়াল এনার্জি মানে ডিফাইন করা গেছে? কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, কনজারভেটিভ ফোর্স, তার জন্য তুমি পোটেনশিয়াল ডিফাইন করতে পারো। ইলেকট্রিক ফিল্ড, কনজারভেটিভ ফোর্স, তার জন্য তুমি পোটেনশিয়াল ডিফাইন করতে পারো। কিন্তু আবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের চ্যাপ্টারে গিয়ে আমরা দেখবো যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা কিন্তু কনজারভেটিভ নয়, সেখানে কিন্তু তার জন্য পোটেনশিয়াল ডিফাইন হয় না। যাই হোক, এখানে 11-এ অনেকে হয়তো এই ইকুয়েশানটা অতটা ভালো করে মন দিয়ে পড়োনি, সে পড়োনি বাদ দাও, কিন্তু এই ইকুয়েশানটা অ্যাটলিস্ট সবাই দেখেছো। এখানে তোমরা কি করতে না, এটা হচ্ছে তোমার কি ইনক্রিজিং পোটেনশিয়াল এনার্জি, ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, সেটা ইকুয়াল টু কী হতো, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? এবার এটার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে খুব সহজে বুঝিয়ে দিতে পারি, যারা ভুলে গেছো বা যারা এই জিনিসটা ভালো করে দেখা হয়নি। তোমার কনজারভেটিভ ফোর্স দিয়ে যে ওয়ার্ক ডানটা হবে, তার নেগেটিভটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে চেঞ্জ হবে। তুমি গ্র্যাভিটেশনের কথাই ভাবো, গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমি এক্সাম্পল আগেও দিয়েছি, আবারও দিচ্ছি। এখানে একটা পার্টিকেল আছে মাস এম, হ্যাঁ, তা
পার্টিকেলটার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে, এদিকে, mg। ঠিক আছে, তো পার্টিকেলটাকে তুমি কোনো একটা ভাবে এক্সটার্নাল ফোর্স দিয়ে এরকম একটা হাইটে নিয়ে গেলে, ঠিক আছে, এরকম একটা হাইটে নিয়ে গেলে, সেটা হচ্ছে এইচ হাইট। তাহলে আমরা যদি এই হাইটের পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো ধরে নিই, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জিটাকে যদি জিরো ধরে নিই, আর এইচ হাইটের পোটেনশিয়াল এনার্জি কত হবে আমরা কি জানি বলো? এটা তো সবাই জানো। হ্যালো, এইচ হাইটে পোটেনশিয়াল এনার্জি কত হবে? তাহলে এইচ হাইটে পোটেনশিয়াল এনার্জিটা আমাদের mgh হবে। তাহলে এটা ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। তা তুমি এখানে দেখো না, তোমার এখান থেকে গ্রাউন্ড থেকে এই পয়েন্টে নিয়ে যেতে তোমার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা কত? ফাইনাল পোটেনশিয়াল এনার্জি যেটা pf মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, তাহলে সেটা কত? mgh মাইনাস 0, তাহলে সেটা ইকুয়াল টু আমাদের mgh। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা হচ্ছে mgh, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবারে কিন্তু তুমি এখানে দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে? এই সোম বলো। সোম বলো, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে? মাইনাস জের দিকে। আর এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে কোন দিকে? প্লাস জের দিকে। যদি আমি ভার্টিক্যাল ডিরেকশনটাকে ওয়াই ধরি, তাহলে আমাদের ওয়ার্ক ডান কী হয়? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সটা কত? mg মাইনাস জেড ডট এইচ, এইটা। তাহলে জে ডট জে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, এটাই তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, তাহলে সেটা কত হচ্ছে? মাইনাস mgh হচ্ছে। এবারে আমরা যেটা বলেছিলাম যে আমাদের ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সের যে নেগেটিভটা হবে, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, সেটা ইকুয়াল টু আমাদের ডেল্টা ইউ এর সঙ্গে সমান হবে, এই যে জিনিসটা। তাহলে এই ক্রাইটেরিয়াটা এই 1 নম্বর ইকুয়েশান আর 2 নম্বর ইকুয়েশান থেকে হচ্ছে কিনা দেখো। ফ্রম 1 and 2 আমরা যেটা বলেছিলাম সেটাই আসছে দেখো, যে আমাদের মাইনাস অফ ডেল্টা ডব্লিউ জি, তাহলে সেটা ইকুয়াল টু কত? মাইনাস অফ মাইনাস mgh, সেটা ইকুয়াল টু আমাদের mgh। আর সেই mghটা কি? ডেল্টা ইউ না? ঠিক আছে, তাহলে যেটা বলা হয়েছিল সেটা মিলল। তাহলে এইটাকে ধরে আমরা এগিয়ে যেতে পারি। এইটা বোঝা গেল কি বলো? তা এখানে যদি এই যেটা তুমি যদি আমাদের আগের ওই রিলেশনটাকে, এই যে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডব্লিউ, এটাকে যদি ইনফাইনাইটসিমাল চেঞ্জের টার্মসে লেখো, তাহলে তুমি এটা লিখবে, এটা লিখবে। ঠিক আছে, এবার এটাকেই যদি তুমি ডেল্টা ডব্লিউটাকে যদি আবার ভেঙে লেখো, তাহলে কি লিখবে? এফ ডট ডিএস বা ডিআর লিখবে। কোনো সমস্যা আছে? তাহলে ডিইউ ইকুয়াল টু এফ ডট ডিআর লিখবে তো? কেন? তার কারণ আমাদের ওয়ার্ক ডান ইকুয়াল টু বা ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিআর, তো এটা তো আমরা সবাই জানি, তাই তো? হ্যাঁ, এইবারে তুমি এফ ডট ডিআরটাকে ভেঙে দাও, বা আমাদের পোটেনশিয়াল আর ফিল্ডের মধ্যে রিলেশন আমরা কি বলেছিলাম? তোমার এখানে যদি মাসের ক্ষেত্রে হয় তখন মানে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমরা যাবো না, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এখন থাকি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটা রিলেশনটা হয় এইটা,
বা এটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের এটা হয়। আচ্ছা একটু 1 মিনিট আমি আসছি, একটু সমস্যা হয়েছে। 5 মিনিটের মধ্যে আসছি।
হ্যালো, হ্যাঁ স্যার। স্ক্রিন আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা সিম্পল কোয়েশ্চেনের উত্তর দাও তো। সেটা হচ্ছে, সবাই শোনো মন দিয়ে প্রশ্নটা, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এ দুটো কি, এদের কি ডাইমেনশন একই? মানে বাংলায় যেটাকে মাত্রা বলে, পবিত্র, শুনতে পাচ্ছ? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এদের কি ডাইমেনশন একই বা ইউনিট একই? বলো, কি মনে হচ্ছে, কার কি মনে হচ্ছে? মানে এই জিনিসটা জিজ্ঞেস করছি। এটা হচ্ছে জি লাগিয়ে দিলাম গ্র্যাভিটেশনাল, এইটা, আর ই লাগিয়ে দিলাম ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, দুটোর কি ডাইমেনশন একই? এটা কি লেখা যাবে? বলো। স্যার একক তো আলাদা হবে, হ্যাঁ হ্যাঁ, একক আলাদা তো পুরো। পোটেনশিয়াল এনার্জি কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, তুমি জিনিসটাকে ডাইমেনশন দিয়ে ভাবো, মাত্রা দিয়ে ভাবো, এই দুটো ডাইমেনশন একই হবে না আলাদা হবে? আমি কিন্তু পোটেনশিয়ালের কথা বলছি না, পোটেনশিয়াল এনার্জির কথা বলছি। বলো, রায়তার কি মনে হচ্ছে? হ্যালো। ডাইমেনশন তো এক হবে। হ্যাঁ, তো ডাইমেনশন কেন এক হবে? তার কারণ তুমি দুটোর ক্ষেত্রেই যদি পোটেনশিয়াল এনার্জি লেখো, সেটা তো নেগেটিভ অফ ওয়ার্ক ডানের সঙ্গে সমান হবে না? তা ওয়ার্ক ডান তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডে ওয়ার্ক ডান হোক, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে ওয়ার্ক ডান হোক, যেখানে খুশি ওয়ার্ক ডান হোক, যে কোনো ধরনের ওয়ার্ক ডান হোক, সমস্ত ওয়ার্ক ডানের ডাইমেনশন একই, তাই তো? এই সোম 11-এ হ্যাঁ। ডাইমেনশনের চ্যাপ্টার পড়েছিলে না বাদ দিয়ে দিয়েছিলে? হ্যাঁ স্যার পড়েছিলাম। মনে আছে তো একটু একটু? হ্যাঁ স্যার। তুমি হেডফোন ইউজ ডাইমেনশনটা করো। আমি স্যার হেডফোনটাই অবস্থা খারাপ স্যার। আরে আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছি, ইকো আসছে। যাই হোক, স্যার কম্পিউটারটা ফেলে দেওয়ার টাইম এসে গেছে স্যার, বুঝতে পারছি। আরে যেখানে ফেলে দেবে আমাকে বলো, আমি কুড়িয়ে নিয়ে আসবো। যাই হোক, ও কি কথা স্যার? হ্যাঁ, তো কি তোমার তোমার না লাগে তুমি আমাদের দিয়ে দেবে, কি আছে? তুমি যেদিকে ওখানে ফেলবে বলো যে আমি এইখানে ফেলতে যাচ্ছি, আমি চলে যাবো সেখানে। যাই হোক, যাকে বাদ দাও এসব কথা। তো এখন কথা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জির ডাইমেনশান, যে কোনো ধরনের পোটেনশিয়াল এনার্জি হোক না কেন, তার ডাইমেনশান সব সেম হবে। কেন সেম হবে না? সেটা তো ওয়ার্ক ডানের সঙ্গে রিলেটেড। তুমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যদি লেখো, তাহলে সেটা ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, নেগেটিভ অফ ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে সমান হবে। তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল লেখো, চেঞ্জ লেখো, তাহলে সেটা ওয়ার্ক ডান ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সঙ্গে সমান হবে। কিন্তু এখানে ওয়ার্ক ডানের মানে আমি যদি এইভাবে লিখি যে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা আমাদের ওয়ার্ক ডান ডিউ টু তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ বা সেটা এর সঙ্গে রিলেটেড হবে। আর ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে সেটা এইভাবে রিলেটেড হবে। কিন্তু কথাটা হচ্ছে আমাদের এদের দুজনের তো ডাইমেনশন একই। ওয়ার্ক ডান তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে করো আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে করো, এদের ডাইমেনশনটা তো একই। ডাইমেনশন এরকম ব্র্যাকেট দিয়ে দেয় মনে হয় তো সবার। তাহলে এদের ডাইমেনশন যেহেতু একই,
সেই জন্য সেখান থেকে কি বলতে পারি যে দ্যাট ইমপ্লাইজ দিস ওয়ান। তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হোক আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হোক, তাদের ডাইমেনশান একই হবে, আর ডাইমেনশান একই হলে ইউনিট একই হবে, এটা আমরা জানি। তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস, এটা কিন্তু কেউ আর গোলাবে না, মানে যে কোনো পোটেনশিয়াল এনার্জি ডাইমেনশানে। আচ্ছা, এইবারে তুমি বলো যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যেমন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিকে কিউ দিয়ে ভাগ করলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল আমরা পাচ্ছি, আর তেমনি গ্র্যাভিটেশনের ক্ষেত্রে এটাকে মাস দিয়ে ভাগ করলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল। বাংলায় লিখলে লিখতে হবে তড়িৎ বিভব, আর সিমিলারলি এখানে হচ্ছে কি, এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। হ্যাঁ, তাহলে এবারে এ দুটোর ডাইমেনশন কি একই? অবভিয়াসলি নয়, কেননা একটাকে কিউ দিয়ে ডিভাইড করা হয়েছে, একটাকে এম দিয়ে ডিভাইড করা হয়েছে। ওপরের দুটোর ডাইমেনশন একই ছিল, এটার ডাইমেনশন একই ছিল, কিন্তু তুমি একটাকে কিউ দিয়ে ডিভাইড করেছো, একটাকে এম দিয়ে ডিভাইড করেছো। তাহলে এখন কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল যেটা, তার যে ডাইমেনশান সেটা আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির যে ডাইমেনশান, সে দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এই জিনিসটা কি বোঝা গেল? বলো। দুটোই পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল মানে কি? ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তুমি সেই আবার সেই পুরনো ডেফিনেশনে ফিরে যেতে পারো, ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ চার্জকে এক্সটার্নাল এজেন্ট দিয়ে ফিল্ডের মধ্যে যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যে ওয়ার্ক ডান হয়। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কী হবে? ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ মাসকে, মাস সবসময় পজিটিভ হয়, ইউনিট মাসকে ফিল্ডের মধ্যে যে কোনো পয়েন্টে নিয়ে আসতে গেলে যে ওয়ার্ক ডানটা করতে হবে তার ম্যাগনিটিউডের সঙ্গে সমান। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো, তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল, আচ্ছা এটা পোটেনশিয়াল এনার্জি লিখে ফেলেছি, এটা পোটেনশিয়াল, এটা পোটেনশিয়াল। তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু হোল্ড করবে, মানে দুটো পোটেনশিয়াল কিন্তু আলাদা, এটা পরিষ্কার বোঝা গেল তো? দেখো, এটা নিয়ে এখনো কি কারোর কোনো সন্দেহ আছে? যে পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ একই হবে, মানে একই ডাইমেনশন নেবে, একই ইউনিট হবে, কিন্তু দুটো পোটেনশিয়াল কিন্তু তারা কিন্তু আলাদা হবে, মানে তাদের ডাইমেনশনটা, তাদের ইউনিট সবই আলাদা হবে। এটা ক্লিয়ার হলো তো? এটা কিন্তু আগে আমরা কোনো সময় কম্প্যারিজন করে এইভাবে আলোচনা করিনি, অন্তত এই বছর করিনি। এইবারে আমরা এই যে রিলেশনটা নিয়েছি না, যে ডিউ ইকুয়াল টু, এবারে যা আগে যা হয়েছে এবার ভুলে যাও, এবার আমাদের যেটা এখনকার টপিক যেটা বলছিলে সেইটা আমরা করব। যে আমাদের ডিউ ইকুয়াল টু এই যে মাইনাস এফ ডট ডিআর এসছে, ঠিক আছে, এটা লিখতে পারি। এবারে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা কী লিখছিলাম, কিউ, এটা বাই কিউ ইকুয়াল টু কী হবে? ভি হবে। আর সিমিলারলি এফের সঙ্গে আমরা রিলেশান কী জানি? এফ বাই কিউ ইকুয়াল টু ই, এটাও আমরা জানি। এটা সবাই জানো তো, কুলম্বস থেকে আসে যে এফ ইকুয়াল টু কিউ ই, এটা সবাই জানো তো? ঠিক আছে, তাহলে বোথ সাইড কিউ দিয়ে ভাগ করে দাও, ডিউকে বোথ সাইড কিউ দিয়ে ভাগ করে দাও, বাই কিউ মাইনাস এফ বাই কিউ ডট ডিআর। তাহলে ডিউ বাই কিউ কী হয়ে যাবে? ডিভি হয়ে যাবে। আর এফ বাই কিউ কী হয়ে যাবে? ই হয়ে যাবে, এটা ই ডট ডিআর হয়ে যাবে। তাহলে আমাদের ওই রিলেশানটা থেকে এই রিলেশানটা চলে এলো, পোটেনশিয়ালের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের এটা একটা রিলেশান বলতে পারো। এটা হচ্ছে রিলেশান বিটুইন পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড। হ্যাঁ, ঠিক আছে, এবার এটা তুমি ডিফারেন্সিয়াল রিলেশান বলতে পারো, এটা ডিফারেন্সিয়াল রিলেশান বলতে পারো, এটা আমরা বলবো না, এমনি রিলেশান। এইবারে এই জিনিসটাকে ভাঙলে, এই জিনিসটাকে যদি আমরা ভেঙে দিই,
তাহলে আমরা ওই ডেলের রিলেশনটা পাবো। ঠিক আছে, ওইটাকে আমরা তাহলে ভাঙবো। এটা ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। এবার এইটাকে ভাঙলে আমাদের সিম্পল ভেক্টর হিসাবে আমরা কি জানি, ইকে কিভাবে লেখা যায়, এটা সবাই জানো। সিম্পল ভেক্টরে ইএক্স ইউআই ইজেড এইভাবে তো লেখা যায় ইকে। সিমিলারলি তোমার ডিআর যেটা বা আরকে তুমি কীভাবে লিখতে পারো, আর একটা কোনো পজিশন ভেক্টর 3D স্পেসে, সেটাকে এইভাবে লেখা যায় এক্স ওয়াই, এইভাবে লেখা যায়। তাহলে ডিআর ইকুয়াল টু লিখলে কী হবে, ডিআর ইকুয়াল টু লিখলে তাহলে ইনফাইনাইট সিমার ডিএক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে, এইভাবে লিখতে পারবে। ঠিক আছে, এবার এই দুটোকে তুমি তাহলে ডট করে দাও, এই দুটো জিনিসকে ডট করে দাও, ইআর ডিআরকে ডট করলে কি থাকবে বলো, ইআর ডিআরকে ডট করলে কি হবে, ইএক্স ডিএক্স হবে প্লাস ইউআই ডিওয়াই হবে প্লাস ইজেড ডিজেড হবে। হ্যাঁ, তুমি এখানে এই দুটো তো লেখা হয়েছে, এই রিলেশনটা আর এই রিলেশনটা, এই দুটো রিলেশন লেখা হয়েছে। তো এই দুটো রিলেশন থেকে তুমি একদম সিম্পল ডট প্রোডাক্টের আমাদের যে ফর্মুলা আছে সেটা নিশ্চয়ই সবার মনে আছে, ওই এক্স বিএক্স করে যে ফর্মুলাটা, এটা এক্সপ্যান্ড করবে, করলে দেখবে এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তো ওটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আর। তাহলে এটা এলো। এবার এখান থেকে আমাদের ডিভিটাকে একটু ভাঙতে হবে। এবার ডিভিটা ভাঙাটা হচ্ছে মজা। ডিভিটাকে ভাঙার সময় ডিভি ইকুয়াল টু, ধরো আমরা এখান থেকে একটু টেনে নিলাম, এখানে লেখার জায়গা নেই, আচ্ছা ওটা দরকার নেই, ওটাকে সরিয়ে নিই, তাহলে বেটার হবে। দেখো এখানে টিভিকে ভাঙলে আমরা লিখি এইভাবে, ডেল ভি ডেল এক্স ইন্টু ডিএক্স, ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল ভি ডেল জেড ইন্টু ডিজেড। ঠিক আছে, টিভিকে ভাঙলে কিন্তু এই এত বড় জিনিসটা হবে। কী করে হবে এটা আমরা আসছি। এবার এটা ইকুয়াল টু হচ্ছে তোমার এদিকে মাইনাস যেটা ছিল সেটা থাকবে, ডিএক্স ডিএক্স প্লাস ইউআই ডিওয়াই প্লাস ডিজেড ডিজেড, এটা থাকবে। এবারে কথা হচ্ছে যে টিভিকে ভাঙলে এই যে টার্মটা হলো, এটা হলো কেন, এটার কারণ আছে। এবার এখানে ডিভিডিএক্স মানে ডেল ভি ডেল এক্স যেটা, সেখানে কিন্তু ওয়াই জেড কনস্ট্যান্ট, এখানে ডেল ভি ডেল ওয়াই যেটা সেখানে এক্স জেড কনস্ট্যান্ট, এখানে ডেল ভি ডেল জেড যেটা সেখানে এক্স ওয়াই কনস্ট্যান্ট। এবার এই জিনিসগুলো আসছে কেন, আসছে এই কারণে, ধরো এটা এখন আপাতত কিছুক্ষণের জন্য সাইড করে দাও, তুমি একটা সিম্পল এক্সাম্পল নাও, যে আমাদের সিম্পল আমরা ওই অ্যাক্সিলারেশন ভেলোসিটি সব জানতাম, ধরো ভেলোসিটির এক্সাম্পলটাই নিই, এটা প্রত্যেকবার ইউজ হয়। যে আমরা কি জানি
তোমার ভেলোসিটি যেটা, ভেলোসিটি ইকুয়াল টু ডেল এস ডেল টি আমরা জানি, এটা সবাই জানি তো, 12 হয়ে গেছে, এটা আশা করি সবাই জানি। এটা মানে কি? এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? ডিএসডিটি মানে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? এটাকে যদি আমি আরও সিম্পলভাবে লিখি, যে ভেলোসিটি যদি আমাদের, ভেলোসিটির এখানে ম্যাগনিটিউডটাই লিখছি, ধরো ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, সব থেকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। কোনো একটা পার্টিকেল, তার ভেলোসিটির ম্যাগনিটিউডটা 5 মিটার পার সেকেন্ড, আর সেখানে যদি ডেল্টা টি টাইম ইন্টারভ্যালটা যদি আমাদের সাপোজ 2 সেকেন্ড থাকে, তাহলে 2 সেকেন্ডে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট কত হবে বলো? বলো কত হবে? এর থেকে সোজা প্রশ্ন আর হয় না। ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে? 10 মিটার। 10 মিটার হবে। তার মানে 10 মিটার যেটা লিখছো সেটা মানে কি কি ভি ইন্টু ডেল্টা টি। 10 মিটার যেটা বলছো ভেলোসিটি ইন্টু টাইম ইন্টারভ্যাল, সেটা বলছো তো। তার মানে এক্স্যাক্ট আসলে তুমি কি বলছো? আসলে তুমি বলছো ভি ইন্টু টাইম ইন্টারভ্যাল। এখানে ডেল্টা এসটা 10 মিটার হবে 2 সেকেন্ড, তাহলে 10 মিটার করলে আমার এখানে ভি বসছে, টাইম ইন্টারভ্যালটা বসছে, ঠিক আছে? তাহলে ভি ইন্টু ডেল্টা টি লিখবো, সেইটা ইকুয়াল টু তো আমার তো 5 ইন্টু 2 করে এটা তো 10 মিটার আসছে, তাই না? তাহলে এই যে জিনিসটা এইটাকে আমি একটু কায়দা করে যদি আমরা লিখতাম, তাহলে কি লিখতে পারতাম? এইভাবে লিখতে পারতাম তো, যে ডেল্টা এস ইকুয়াল টু ডিএস ডিটি ইন্টু ডেল্টা টি। দেখো এই ফর্মটা ম্যাথামেটিক্যাল ফর্ম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ফর্মটা লিখতে পারি তো। এটা নিয়ে কারোর আপত্তি আছে? তোমার ডেল্টা এসটা হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট ইন ডেল্টা টি টাইম, ঠিক আছে? ডেল্টা এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন ডেল্টা টি টাইম। তার মানে ডিসপ্লেসমেন্ট যেটা আমরা বার করছি, বা যেটা চেঞ্জ, যেটা আমাদের চেঞ্জ আর যার জন্য চেঞ্জ, ঠিক আছে? কার জন্য চেঞ্জ? আর টাইমের সঙ্গে এস চেঞ্জ হচ্ছে, ভালো করে শোনো, টাইমের সঙ্গে এস চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রেট অফ চেঞ্জ, এটা রেট অফ চেঞ্জ, ঠিক আছে? আর এটা হচ্ছে যার জন্য চেঞ্জ হচ্ছে, তার চেঞ্জ। আর এটা কি? এটা টোটাল চেঞ্জ। এইভাবে আমি ভাবতে পারি জিনিসটাকে। তার মানে জিনিসটা কি হচ্ছে? তোমার রেট অফ চেঞ্জ ডিসপ্লেসমেন্টের, যদি টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্ট কেমনভাবে চেঞ্জ হচ্ছে সেই রেটটা যদি জানা থাকে, তাহলে কত টাইমে চেঞ্জ হবে সেটা যদি আমরা জানি, সেই ইন্টারভ্যালটা যদি জানি, তাহলে রেট ইন্টু সেই টাইম ইন্টারভ্যাল ইকুয়াল টু টোটাল চেঞ্জ বা টোটাল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আমরা পাবো, ঠিক আছে? পবিত্রটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবারে এখানে এসটা কি ছিল? তোমার এখানে এসটা ছিল সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। এসটা ছিল তোমার সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। তা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের জন্য এই ধরনের টার্ম একটা আসবে। বা যদি মাল্টিপল ভেরিয়েবল ফাংশন হয়, ওই লজিক থেকে এখানে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশানে কী হয়েছে?
এস একমাত্র টাইমের উপর ডিপেন্ড করে, তাহলে রেট অফ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টাইম, সেই রেট ইন্টু চেঞ্জ ইন টাইম হয়েছে। এবারে এস যদি দুটো জিনিসের উপর ডিপেন্ড করতো তাহলে এই ধরনের দুটো টার্ম আসতো, এরকম দুটো টার্ম আসতো। এবার এস যদি তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে তাহলে এই ধরনের টার্ম তিনটে আসবে, ঠিক আছে? সেই কারণে আমি যদি এখানে যদি একটা মাল্টিপল ভ্যারিয়েবল ফাংশান নিই, সাপোজ তোমার এখানে যদি আমি এফ নিই, এফ যদি এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তাহলে যখন আমি ডিএফ করব তাহলে ডিএফ ইকুয়াল টু নিশ্চয়ই আমাদের এরকম আসবে, তোমার ডেল এফ ডেল এক্স, এটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স অনলি, শুধুমাত্র এক্সের সঙ্গে এফ কেমনভাবে চেঞ্জ হচ্ছে যখন ওয়াই ফিক্সড, এটা ইন্টু ডিএক্স আসবে। বা তুমি এটাকে ডি দিয়ে না লিখতে চাইলে প্রথমে এমনি নর্মালটা লেখো, যে আমাদের এইভাবে আমরা লিখতে পারি যে আমাদের চেঞ্জ ইন এফ আর কি, যে ডেল্টা এফ ডেল্টা এফের এক্সের জন্য চেঞ্জ কতটা সেটা করতে গেলে আমাদের করতে হবে ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স। সিমিলারলি এফের ওয়াই এর জন্য চেঞ্জ কতটা সেটা ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই, ঠিক আছে? এবার প্রথম ক্ষেত্রে এখানে ওয়াই কনস্ট্যান্ট, সেকেন্ড ক্ষেত্রে এখানে এক্স কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে এই যে টার্মটা কি, এই টার্মটা হচ্ছে চেঞ্জ অফ এফ ডিউ টু এক্স অনলি, ঠিক আছে? চেঞ্জ অফ এফ ডিউ টু এক্স অনলি, শুধুমাত্র এক্সের জন্য এফের যে চেঞ্জটা হচ্ছে। একইভাবে সেকেন্ড টার্ম সেটা হচ্ছে চেঞ্জ অফ এফ ডিউ টু ওয়াই অনলি, বোঝা গেল? তাহলে টোটাল চেঞ্জ কত হবে, এফের যদি টোটাল চেঞ্জ হয় এক্স ওয়াই দুজনের জন্য যদি চেঞ্জ হয় তাহলে সেটা সাম হয়ে যাবে, ডেল্টা এফ এক্স প্লাস ডেল্টা এফ ওয়াই হয়ে যাবে। তাহলে সেটা কত হবে, তোমার ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স, এখানে ওয়াই সাফিক্সে মানে ওয়াই কনস্ট্যান্ট, প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই সাফিক্সে এক্স মানে এক্স কনস্ট্যান্ট। এবার এই জিনিসটাকেই যখন তুমি ডিএফ লিখবে তখন কি লিখবে, এটা লিখবে ডেল এফ ডেল এক্স ইন্টু টি এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু টি ওয়াই, বোঝা গেল? তাহলে এটা কেন আসছে। আর এই যে ডেল এফ ডেল এক্স যেটা এটাকেই বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ, প্রত্যেকটা করেসপন্ডিং রেট কিন্তু তার চেঞ্জ দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। হ্যাঁ, তাহলে একইভাবে এইটা যদি বুঝে যাও তাহলে এফ যেমন একটা কোনো আমি মানে এমনি জেনারেল একটা ফাংশন নিয়েছিলাম, তার ক্ষেত্রে যদি এফটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে যেখানে আমাদের ভি আছে, হ্যাঁ, এইখানটা একটু সবাই বুঝতে পারলে কি দেখো, এই জায়গাটা সবাই একটু বুঝতে পারলে কি দেখো, এইটা তারপরে টোটাল চেঞ্জ যেটা সেটা করলাম, এটা টোটাল চেঞ্জ, সেটা বোঝা গেল কি দেখো, টোটাল চেঞ্জ when x y both are changing, ঠিক আছে? এখানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে y কনস্ট্যান্ট, সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে x কনস্ট্যান্ট, x চেঞ্জ হচ্ছে না, মানে x এর সঙ্গে চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন তুমি এই যে ডেল্টা এফ এক্স ওয়াই নিচ্ছ তখন দুটোই চেঞ্জ হচ্ছে, আর দুটো চেঞ্জ হলে কী হবে, দুটোর কন্ট্রিবিউশন আসবে, এটা আর দুটোর কন্ট্রিবিউশন আসলে তোমার দুটো পার্ট সাম হয়ে যাবে। দেখো এই জিনিসটা একটু বোঝা গেল কিনা, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে হবে। পার্শিয়াল অ্যাকচুয়ালি তোমাদের জাস্ট একটু ছুঁয়ে চলে গেছে, রিলেশনটা বারবার ইউজ করতে হয়, কিন্তু এক্স্যাক্টলি কীভাবে আসে সেটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু জেনে রাখা ভালো, তাহলে কনসেপ্টটা ভালো ক্লিয়ার থাকে। আগে এইখানটা একটু দেখে নাও, রেট অফ চেঞ্জের ব্যাপারটা দেখে নাও, এই এক্সাম্পলটা ভালো করে বোঝো তাহলে বুঝিয়ে যাবে যে ভেলোসিটি দেওয়া আছে, টাইম ইন্টারভ্যাল দেওয়া আছে,
টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা তো আমরা জানি, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথাই নেই যে ভেলোসিটি ইন্টু টাইম করলে আমাদের ডিসপ্লেসমেন্ট আসে। সেটাকে আমরা একটু ম্যাথামেটিক্যাল ফর্মে লিখছি। এবার এই ম্যাথামেটিক্যাল ফর্মটার সঙ্গে তোমরা পরিচিত নাও বলে তোমাদের একটা কেমন কেমন লাগছে, যেটা সিম্পল জিনিসটাকে একটু ম্যাথামেটিক্যাল ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই পোর্শনটা এসব একটু একটু বুঝেছো? হ্যাঁ স্যার। আর একটা সম কোথায় গেল, সে আছে না পালিয়ে গেছে? ওই দেখো, এ কোথায় গো? ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে হবে। পবিত্র ঠিক আছে এই পোর্শনটা? এটা ওই যেন বলে পড়া বিদ্যুৎ কি বলছো? ইলেকট্রিসিটি ওখানে তোমার ওহমের কথা কিছু বোঝা যাচ্ছে না, তোমার মাইকে এমন ভব করে আওয়াজ হচ্ছে, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, তুমি মাইকটাকে ঠিক করো। বলছি যে নন পোলার আর পোলার সাবস্ট্যান্স ওই জায়গাটা একটু বলবেন ওটা আরে কি এখন যেটা হচ্ছে সেইটা বলো না, এখন যেটা হচ্ছে সেটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এখন যেটা হচ্ছে সেই ক্যালকুলেশনটা বুঝলে কি বলো, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর নন পোলার পোলারে যাই, যেটা হচ্ছে সেটা তো এখনো শেষ হয়নি, সেটা শেষ করতে দাও। তাহলে সিমিলারলি তোমার এই যে ডিএফ এর যেমন, ডিএফটা যেমন দুটো তোমার কি বলবো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতো, ডিএফ ইকুয়াল টু আমরা এটা লিখেছিলাম, তেমনি একইভাবে এখানে যে পোটেনশিয়ালটা যেটা ভি, সেই পোটেনশিয়ালটা ডিপেন্ডস অন কি, এখানে পোটেনশিয়ালটা তো তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে, ভি ইকুয়াল টু কিন্তু ভি এক্স ওয়াই জেড, ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড। তাহলে এটা তিনটে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, সেই জন্য ডিভিটাকে ভেঙে তুমি এইভাবে লিখেছো, লিখে এবারে বোথ সাইড কম্পেয়ার করছো, যে এখানে ডিএক্সের সঙ্গে এটা আছে, ডান দিকে ডিএক্সের সঙ্গে মাইনাস ইএক্স আছে। সিমিলারলি এদিকে আমার ডিওয়াই এর সঙ্গে এই জিনিসটা আছে, এদিকে ডিওয়াই এর সঙ্গে মাইনাস ইওয়াই আছে, আবার ডিজেড এর সঙ্গে এটা রয়েছে, এদিকে ইজেড রয়েছে। তাহলে এগুলোকে যদি তুমি সাজিয়ে লেখো তাহলে কি লিখবে, বোথ সাইড যদি একই টার্মের জিনিসগুলো সমান হবে, তাহলে বোথ সাইড কম্পেয়ার করে ডেল ভি ডেল এক্স বা ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ইএক্স, বা তুমি এটাকে ঘুরিয়ে লিখলে কী হবে, ইএক্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। একইভাবে সিমিলারলি ইউআই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল ওয়াই, আর ইজেড ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল জেড। ঠিক আছে, এবার এই দিয়ে যে অঙ্ক আছে সেগুলো করে ফেললে হয়ে যাবে। এই কারণে এটা আসলো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশান যখন করবে তখন অন্যগুলোর কনস্ট্যান্ট থাকবে, এটা আমি আগেও বলেছি। যেমন একটা এক্সাম্পল নিয়ে নাও ছোটো করে, সাপোজ এক্স স্কোয়ার ওয়াই বাই জেড কিউব, তাহলে এখানে ডেল ভি ডেল এক্স মানে কত হবে, ডেল ভি ডেল এক্স মানে তোমার হবে মাইনাস 2x ওয়াই বাই জেড কিউব, তার মানে এটা ইএক্স হবে। সিমিলারলি তুমি এখানে ইউআই ইজেড এগুলো বার করবে, ঠিক আছে, করে তুমি এখান থেকে টোটাল ই ভেক্টরটা বার করতে পারবে। তারপরে অনেক সময় দেওয়া থাকে যে একটা নির্দিষ্ট পয়েন্টে বার করতে দেওয়া হয়, এরকম একটা পয়েন্টে ধরো বার করতে দিবে, তাহলে সেখানে তুমি এক্স ওয়াই জেডের ভ্যালু বসিয়ে দেবে, দিলে আলটিমেটলি চলে আসবে। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশানে এই যে রিলেশানগুলো কীভাবে আসলো সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, তোমরা আশা করি একটু বুঝতে পারলে। আবার একবার এটাকে ভালো করে দেখো, ক্লাসের রেকর্ডিং থেকে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, কী হবে
পবিত্র সোহম ওরা কেউ কোনটা নিতে হবে বুঝতে পারছো কি? কুলম্বস ল ফ্রম গাউসেস ল দেখাতে গেলে কুলম্বস ল ফ্রম গাউসেস ল দেখাতে গেলে কোনটা নিতে হবে, কোন কোন এক্সাম্পলটা নিতে হবে? গাউসের তো অনেকগুলো কেসের জন্য ইলেকট্রিক ফিল্ড করা হয়েছিল, কোনটা নিতে হবে? কার কি মনে হচ্ছে বলো, বলে ভালো সোজা এটা। ওই অক্ষের সাপেক্ষে এটা কোনটা? সেই দ্বিমেরু অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু আবার আবার ডাইপোল কোথায়? তোমার তো ডাইপোলের এখানে কোনো ব্যাপার নেই, তোমাকে বলছে কুলম্বস ল ফ্রম গাউসেস ল। তোমার গাউসের কোনো কেসে ডাইপোল ইউজ হয়েছে? গাউসের কোনো কেসে ডাইপোল ইউজ হয়নি। আচ্ছা শোনো, কুলম্বস ল ফ্রম গাউসেস ল করতে গেলে তোমার পয়েন্ট চার্জের জন্যটা নিতে হয়। তা পয়েন্ট চার্জের জন্য কি হয়? পয়েন্ট চার্জের কেসটা মনে নেই? এখানে পয়েন্ট চার্জ আছে, তাহলে পয়েন্ট চার্জটাকে মাঝখানে রেখে তোমার সিমেট্রিকভাবে একটা গাউসিয়ান সারফেস নিতে হয়। তো সিমেট্রিকভাবে তুমি যদি একটা গাউসিয়ান সারফেস এইভাবে নাও, তাহলে এর জন্য কি হয়? ইলেকট্রিক ফিল্ডগুলো তো তোমার কী হবে? প্রত্যেকটা জায়গায় এরকম পারপেন্ডিকুলারভাবে কাট করে বেরোবে না? এটা তো আমরা করেছিলাম। এখানে প্রত্যেকটা জায়গায় পারপেন্ডিকুলারভাবে কাট করে বেরোবে। এইটার প্রুফটা বুঝতে পারোনি? হ্যালো, এইটা তোমার তারপর গাউসেস ল দিয়ে কি করা হয়েছিল? ই ডট ডিএস ইকুয়াল টু ফর্মুলা ছিল কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। এবার এখানে আমরা এটা আগেও দেখিয়েছিলাম, আর এখানে প্রত্যেকটা এটার মডেলও পাঠিয়েছিলাম আমি একটা। সেখানে আমরা কি দেখেছিলাম, যে এখানে পয়েন্ট চার্জের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ডগুলো গাউসিয়ান সারফেসটাকে সবসময় পারপেন্ডিকুলারভাবে কাট করে বেরোয়। হ্যাঁ, সেই জন্য এখানে প্রত্যেকটা জায়গায় যে আমাদের এরিয়া ভেক্টরগুলো হবে, ডিএসগুলো হবে, সেই ডিএসগুলো প্যারালাল টু ই হবে। এখানে ডিএসগুলো প্যারালাল টু ই হবে, এটা আমরা করেছিলাম। ঠিক আছে, এটা মনে আছে তো? রায়তা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা মনে আছে তো? হ্যাঁ। তাহলে অল পয়েন্টস অফ গাউসিয়ান সারফেস, তাহলে এটা যদি ই প্যারালাল ডিএস হয়, তাহলে প্রথম যে ইন্টিগ্রেশনটা হবে, যে ডট প্রোডাক্টটা আছে, সেটা ইডিএস হবে। এটা ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো নিতে হয়। এবারে বাই সিমেট্রি আমরা কি বলেছিলাম, যেহেতু এখানে তোমার কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে সারফেসের প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্সে আছে, সেই জন্য ইটা বাইরে আসবে। কিউ এনক্লোজ এটা রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে ম্যাগনিটিউড অফ ই ইজ কনস্ট্যান্ট অল ওভার দ্য সারফেস, ঠিক আছে। তাহলে ডিএস এর যে ওভারঅল ইন্টিগ্রেশনটা হবে, সেটা কত হবে? সারফেসের উপর ইন্টিগ্রেশন করলে 4πr² হবে, পুরো স্ফিয়ারের এরিয়া। তাহলে কিউ বাই এপসাইলন জিরো হবে, তাহলে ই ইকুয়াল টু কত হবে? কিউ বাই 4πε0r² হবে। এবার এখানে তুমি যেভাবে অ্যাজিউম করে নিয়েছিলে যে প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হয়, সেটাকে ইউজ করো। সেটাকে ইউজ করলে ই ইকুয়াল টু
কিউ বাই 4πε0 আর স্কোয়ার আর ক্যাপ হবে। এটাই তো কুলম্বস ল, তো হয়ে গেল। এই তো এখানে লিখে দেবো দিস ইজ কুলম্বস ল, এই তো হয়ে গেল। এটা কোথায় সমস্যা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারলাম না। কুলম্বস লর ক্ষেত্রে তো Q1 Q2/4πε0 লেখে, তাহলে তুমি বলবে তাহলে আমরা গাউসেস ল থেকে ইলেকট্রিক ফিল্ড তো এটা পেয়ে গেলাম, এখানে কিউ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড তো এটা পেয়ে গেলাম। তাহলে সেখানে যদি আমার এখানে যদি কিউ থাকে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমরা ওটা পেয়ে গেছি, তাহলে এখানে যদি আমার কিউ চার্জ থাকে, তাহলে এর উপরে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কত? ফোর্সটা তোমার QE হবে, সেটা লিখে দাও। ওটা QE হবে, আর QE হলে তার মানে ফোর্সটা কত আসছে? QQ/4πε0 আর স্কোয়ার আর ক্যাপ আসছে। তাহলে এটাই তো কুলম্বস ল, এটা বলে দেবো। ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেল, তাহলে আমাদের যদি আমরা আর ডিস্টেন্স একটা কিউ চার্জকে বসাই, তাহলে ফোর্স অন দ্যাট চার্জ উইল বি কিউ ইন্টু ই। এই যে রিলেশনটা এলো, দিস ইজ কুলম্বস ল। পোলারাইজেশন কিছু না, পোলারাইজেশনের ক্ষেত্রে কি হয় দেখে বাংলায় বলে মেরুবর্তিতা, সেটা আর আমি লিখছি না। তুমি কন্ডাক্টরের ক্ষেত্রে আগে কি হয় বলো তো? পোলারাইজেশন করার আগে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এটা আমাদের একটা সাপোজ কন্ডাক্টর আছে, ঠিক আছে? কন্ডাক্টর মানে কি? যেগুলো হচ্ছে সুপরিবাহী আর কি, বাংলায় যেটাকে বলে মেটাল, এগুলো সুন্দরভাবে কারেন্ট ফ্লো করতে পারে। কন্ডাক্টরের ক্ষেত্রে যদি বাইরে আমরা ইলেকট্রিক ফিল্ড দিই, তার ক্ষেত্রে কি হয়? কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা বাইরে ইলেকট্রিক ফিল্ড দিই, কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় বলো, সে কেউ বলো? খুব ইজি। কন্ডাক্টরটা ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, এমনি নিউট্রাল ছিল। কন্ডাক্টরের মধ্যে তাহলে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, তো সেগুলো কি হবে? হ্যালো, বলো বলো বলো, কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে, ইলেকট্রনগুলো একটা সাইডে চলে আসবে, সমস্ত ইলেকট্রন, আর প্লাস চার্জগুলো উল্টো দিকে চলে যাবে। এই ঘটনাটা কিন্তু পোলারাইজেশন নয়। এই ঘটনাটার নাম কি? এই যে তোমার ইলেকট্রিক ফিল্ডে একটা কন্ডাক্টরকে রাখলে তোমার সমস্ত ইলেকট্রনগুলো একটা সাইডে চলে এলো, প্লাসটা অ্যাট্রাক্ট করলো, আর এদিকে পজিটিভ পোর্শনটা পড়ে রইল। তাহলে এই যে ব্যাপারটা, এটার নাম কি? এটা পোলারাইজেশন নয়, এটা এটা এই এই ব্যাপারটার নাম কি বলো? এই যে ঘটনাটা হলো, এটা কি? এই প্রসেসটাকে কি বলা যায়? এটা হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে কি? ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশন নয়, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইন্ডাকশন বাংলায় একে কি বলা হয়? তড়িৎ আবেশ, তাই তো? এটা ইন্ডাকশন। এবারে দেখো, এটা কন্ডাক্টর, যেহেতু ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারে, তাই কন্ডাক্টরের ভেতরে, এটা আমরা আগেও বলেছিলাম যে কন্ডাক্টরের ভেতরে তাহলে এই যে ইলেকট্রনের তোমার রিডিস্ট্রিবিউশন হলো, তার জন্য কন্ডাক্টরের ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে প্লাস থেকে মাইনাসের দিকে, আর আউটসাইড ইলেকট্রিক ফিল্ড ছিল তোমার এই দিকে। তাহলে কন্ডাক্টরের ভেতরে যেটা আউটসাইড ইলেকট্রিক ফিল্ড, সেটা E0,
আর ইনসাইডে যে রিডিস্ট্রিবিউশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয়েছে সেটা হচ্ছে এটা। এবার এক্ষেত্রে দেখা যায় যেহেতু সমস্ত ইলেকট্রন এদিকে সরে আসবে, এক্ষেত্রে দেখা যায় যে E0 প্লাস ER এটা কি হবে, কত হয়, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, 0। 0 হয়। তাহলে কন্ডাক্টরের ভেতরে যেটা টোটাল ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা ইকুয়াল টু আমাদের যে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড আর যেটা ইনডিউসড যে ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, রিডিস্ট্রিবিউশনের ফলে যেটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এটাকে ইন লেখা ভালো। এটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এই দুটো ইলেকট্রিক ফিল্ড মিলে টোটাল ইলেকট্রিক ফিল্ড 0 হবে, ঠিক আছে, সেই জন্য কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। কিন্তু পোলারাইজেশনটা কি, পোলারাইজেশন হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে নয়, পোলারাইজেশন হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে। ডাইইলেকট্রিক মিডিয়াম কারা, সাধারণভাবে যাদেরকে আমরা ইনসুলেটর বলে জানি, হ্যাঁ, সাধারণভাবে আমরা যাদেরকে ইনসুলেটর বলে জানি, বাংলায় বললে বলতে হবে যে যাদেরকে আমরা অপরিবাহী বলে জানি, যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন নেই। তাহলে কন্ডাক্টরের ভেতরে কেন ইলেকট্রিক ফিল্ড 0 সেটা তো বুঝে গেল। এবারে যেটা আমাদের পোলারাইজেশন ইন ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যমে যেটা হচ্ছে, সেক্ষেত্রে তুমি চলে এসো ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, ইনসুলেটরের ক্ষেত্রে তো ফ্রি ইলেকট্রন থাকে না, কিন্তু তোমার ধরো এখানে একটা ইনসুলেটর মিডিয়াম আছে, প্লাস্টিক বা গ্লাস, কাঁচ, এই ধরনের যে মিডিয়াম, এবার তার বাইরে থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড আগের মতো দিলে, বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড তুমি আগের মতো দিলে, তার আগের মতো তুমি যদি ইলেকট্রিক ফিল্ড দাও, এটা তো ইনসুলেটর বা ডাইইলেকট্রিক মিডিয়াম। বা ইনসুলেটর, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে এর ভেতরে যে মলিকিউলগুলো আছে, তোমার এই যে প্লাস আর মাইনাস পোর্শনের মাঝখানে পড়ে, তুমি একটা জিনিস আমরা কি জানি, আমাদের যদি একটা মলিকিউল থাকে বা অ্যাটম থাকে, তার মাঝখানটা পজিটিভ হয়, প্রোটন থাকে, আর বাইরে অরবিটগুলো থাকে, সেখানে ইলেকট্রন থাকে, এটা আমরা সবাই জানি। এবারে তার এটাকে কি হিসাবে ভাবা যায়, একটা মলিকিউল বা একটা অ্যাটমকে কীভাবে ভাবা যায়, যে তার মাঝখানটা প্লাস আছে, বাইরে ইলেকট্রন ক্লাউড আছে, বা ইলেকট্রনগুলোর যে নেগেটিভ পোর্শনটা সেটা বাইরের দিকে রয়েছে। যখন কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, তখন নেগেটিভ পোর্শনগুলো পজিটিভ পোর্শনের চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকে। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়লে এর অবস্থা কী হবে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়লে এর অবস্থা কী হবে, তখন নেগেটিভ পোর্শনগুলো কী হবে, পজিটিভ ঘেঁষা হয়ে যাবে। দেখো অরবিটগুলো ছেড়ে চলে আসতে পারবে না, ছবিটা বোঝার চেষ্টা করো, অরবিটগুলো ছেড়ে চলে আসতে পারবে, এটা জাস্ট আমি বোঝার জন্য ইলেকট্রন ক্লাউড হিসাবে আঁকছি। এখানে আবার ভেবো না যে অত ইলেকট্রন আছে, মানে নেগেটিভ পার্টটা, মানে এমনি অবস্থায় যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড 0, তখন তোমার যে মলিকিউলটা আছে তার নেগেটিভ সেন্টার আর পজিটিভ সেন্টার একই জায়গায় আছে, হ্যাঁ, এটা ভালো করে বোঝা দরকার, নেগেটিভ সেন্টার আর পজিটিভ সেন্টার একই জায়গায় আছে। কিন্তু যখন বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, হ্যাঁ, এরকমভাবে যখন একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তখন আমাদের কী হবে, তখন আমাদের নেগেটিভ সেন্টার আর পজিটিভ সেন্টার আলাদা হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে তোমার মলিকুলার পোলারাইজেশন, হ্যাঁ। তার মানে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এরকম মলিকিউলটা ছিল, সেটা পোলারাইজড হয়ে গেছে, তার পজিটিভ সেন্টার আর নেগেটিভ সেন্টার আলাদা হয়ে গেছে, যেহেতু এটা বাইরে এর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে মলিকিউলটার বা যে অ্যাটমটা রয়েছে সেইটার পোলারাইজেশন এরকম হলো, কেন হলো বোঝা গেল। উইদাউট ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রনের অরবিটগুলো আর মাঝখানে প্রোটন যেটা ছিল, নিউক্লিয়াস যেটা ছিল, তাদের সেন্টার একই জায়গায় থাকে, কিন্তু বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড থাকলে পজিটিভ সেন্টার আর নেগেটিভ সেন্টার আলাদা হয়ে যাবে, তাহলে এটা ডাইপোলের মতো বিহেভ করবে, এটার একটা পোলারাইজেশন হয়ে যাচ্ছে, বোঝা গেল। এবার এই যে
জিনিসটা, ডাইইলেকট্রিক বা ইনসুলেটর যে জিনিসটা, এটা ওই ধরনের লাখ লাখ মলিকিউল দিয়ে তৈরি। ঠিক আছে, এই ইনসুলেটরটা তোমার ওই ধরনের লক্ষ লক্ষ বা কোটি কোটি মলিকিউল দিয়ে তৈরি। তাহলে তাদের সবাইয়ের পোলারাইজেশন হচ্ছে প্রায়, হ্যাঁ, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে? তোমার পোলারাইজেশন মলিকিউলগুলো, যে মলিকিউলগুলোর পোলারাইজড হয়ে যাচ্ছে, সেগুলোকে যদি তুমি লেখো কেমন দেখতে হবে? এই ধরনের ব্যাপার হবে একটা। এরকম মলিকিউলগুলো আছে তোমার, এদিকে মাইনাস এদিকে প্লাস, এদিকে মাইনাস প্লাস, এইভাবে হবে, এরম হবে। এরম সিমিলারলি আস্তে আস্তে আমার এই সাইডটাতে কী হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে হবে না? এই জিনিসটা বোঝা গেল কি? দেখো, তাহলে এটা হচ্ছে কন্ডাক্টরের সঙ্গে তোমার একটা ইনসুলেটরের বা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, বা বাংলায় যেটাকে তোমরা পরাবৈদ্যুতিক মাধ্যম বলছো, তার ডিফারেন্সটাই এই ঘটনাটার নামই পোলারাইজেশন। ঠিক আছে, এই এই ব্যাপারটার নামই পোলারাইজেশন। কিন্তু এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার এই যে ইনসুলেটরটার একটা সাইড বরাবর, এদিকেও কিন্তু এর সাইড বরাবর প্লাস আর এই সাইড বরাবর মাইনাস এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও তাহলে কী হবে, এর ভেতরেও তোমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে প্লাস থেকে মাইনাসের দিকে, যেটাকে আমরা বলবো পোলারাইজেশনের জন্য যে ফিল্ডটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য পোলারাইজেশন। কিন্তু এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে পোলারাইজিং ফিল্ডটা তোমার কী হবে, আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের থেকে কিন্তু এটা কম হয়, এর ম্যাগনিটিউডটা আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের থেকে কিন্তু কম হয়। তাহলে এক্ষেত্রে যে নেট ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কিন্তু নন জিরো হবে, হ্যাঁ। আর সেটাকে যদি তুমি ভেক্টর ফর্মে লিখতে চাও তাহলে ই নেটটা কিন্তু এরকম ধরনের কিছু একটা হবে, যে ই জিরো মাইনাস ইপি ইন্টু আই ক্যাপ হবে। মানে এখানে এই যে পোলারাইজেশন ফলে এই জিনিস, এই জায়গাটা ভালো করে একটু শোনো, এখানে এই যে পোলারাইজেশনটা হওয়ার ফলে ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, কিন্তু দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ নট স্ট্রং এনাফ টু ক্যান্সেল আউট ই জিরো। ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের মতো অতটা স্ট্রং হবে না, সেই ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে হবে, ই জিরোর থেকে কম হবে। তাহলে কী হবে, আমার ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা বাঁ দিক থেকে ডান দিকেই থাকবে, কিন্তু বাইরের ইলেকট্রিক ফিল্ডের থেকে অনেকটা কমে যাবে। ঠিক আছে, তাহলে ডাইইলেকট্রিক মিডিয়ামে সেই জন্য কী দেখা যায়, যে একটা ডাইইলেকট্রিক মিডিয়ামকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তার ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা উইক হয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা উইক হয়ে যায়। সেই জন্য তুমি এখানে দেখো তোমার রিলেশানগুলো কী আসে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু সেই জন্য 1 আসে। কেন আসে না, ডাইইলেকট্রিকের ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ডাইইলেকট্রিক, সেটা এটা আসছে তোমার ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ডাইইলেকট্রিক, হ্যাঁ, সেটা তোমার এখানে আবার কি লিখতে পারি, যে এটা উইকার দ্যান দ্য আউটসাইড ফিল্ড, উইকার দ্যান দ্য আউটসাইড ফিল্ড। ঠিক আছে, এটা বোঝা গেল কি বলো? তাহলে এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আগে এই রিলেশনটা তোমরা ইউজ করেছিলে, আমাদের এরকম একটা রিলেশন আমরা ইউজ করেছিলাম না,
এই যে একটা জিনিস খেয়াল করো, এইরকম একটা রিলেশন ইউজ করেছিলে না, যে আমাদের তুমি এমনি কি লিখছিলে, যে আমাদের আদার ফিল্ডের মধ্যে ই নেট সাপোজ এইটা বাই ই জিরো, যেটা এইটাকে কি লিখতে, এটাকে কে দিয়ে লেখা হতো না, না সরি, এটাকে কে দিয়ে লেখা হতো না, আমার এইভাবে লেখা হতো ইনেট, তো এটাকে এইভাবে লেখা হতো যে ই জিরো বাই ইনেট ইকুয়াল টু কে লেখা হতো, বা তুমি কুলম্বস লর ক্ষেত্রে যেটা তোমরা লিখতে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমাদের বাইরে লিখতে এইভাবে 4πε0 আর স্কোয়ার আর ক্যাপ এরকম লিখতে, যদি ওখানে মিডিয়ামটা চেঞ্জ হয়ে যেত তার ক্ষেত্রে কি লিখতে, 4πε লিখতে, আর স্কোয়ার লিখতে, আর ক্যাপ লিখতে। তাহলে এটা হচ্ছে কি আদার মিডিয়াম, আদার মিডিয়াম মানে ওই ডাইলেকট্রিক মিডিয়াম, আর এটা হচ্ছে তোমার কি এয়ার বা ভ্যাকুয়াম ওর এয়ার মিডিয়াম। তাহলে এখানে ওই যে রিলেশনটা কি হতো, তোমার জিরো বাই ই যেটা হতো, যদি আমি ম্যাগনিটিউড নিই তাহলে সেটা কত হতো, এপসাইলন বাই এপসাইলন জিরো হতো। আর সেটাকে কি লিখতে তুমি, এটা একটা নাম ছিল না, রিলেটিভ পারমিএবিলিটি না পারমিটিভিটি ছিল তো, হ্যালো, এটা কি, পড়া হ্যাঁ, ইয়ার লিখতে বা কে লিখতে, তাহলে সেখান থেকে এই রিলেশনটা আসতে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো, ঠিক আছে। তাহলে এখানে তুমি এইটাও লিখতে পারো, দেখো এই রিলেশনটা থেকে কি আসছে, এই যে এই দুটোকে যদি কানেক্ট করা হয়, এই দুটোকে কানেক্ট করলে তোমার কি আসতো, তোমার ই জিরো ইকুয়াল টু দেখো কে ই আসতো। তার মানে এখানে সাধারণত কে এর ভ্যালু ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু একের থেকে বেশি হয়। তার মানে কি এখানেও যেটা আসছে যে ই জিরো ভ্যাকুয়ামে বা এয়ারে ইলেকট্রিক ফিল্ড গ্রেটার দ্যান আদার মিডিয়ামে হবে, ঠিক আছে। এবং এই যে জিনিসটা সেইটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার আউটসাইড যে ইলেকট্রিক ফিল্ড ছিল, আমাদের এখানে আউটসাইড যে ইলেকট্রিক ফিল্ড ছিল, এই ই জিরোর থেকে ই নেটটা মিডিয়ামের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড সেটা উইকার হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে পোলারাইজেশনের জন্য পোলারাইজড মেটেরিয়ালের ভেতরে বা ডাইলেকট্রিক মিডিয়ামের ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, এটা আমরা আগেও করেছিলাম, আবার সেটা করা হলো। তাহলে এই জায়গাটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে কি বলো, এই পোলারাইজেশন এটা, ঠিক আছে। আর এই কেন পোলারাইজেশনে তোমার কে কেন বেশি হয় একের থেকে, তার এক্সপ্লানেশনও কিন্তু এর মধ্যে হয়ে গেল। হ্যাঁ, তোমার তো এই রিলেশনটা হোল্ড করে যে ভ্যাকুয়ামে ইলেকট্রিক ফিল্ড ই জিরো, সেইটা ভ্যাকুয়ামের ইলেকট্রিক ফিল্ডটা ইকুয়াল টু কে ইন্টু একটা মিডিয়াম ইলেকট্রিক ফিল্ড, এই রিলেশনটা তো হোল্ড করে, তাই না। তাহলে এই জিনিসটা নিশ্চয়ই আশা করি বোঝা গেল, এটা আবার ভালো করে একবার দেখো, ঠিক আছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বলবে। তুমি দেখো না, তুমি যেটা বললে এইটার ক্ষেত্রে তোমার এই যে আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড নর্মাল যেরকম 1/r² ভ্যারি করে সেরকম বেরিয়েছিল, তোমার মেটাল বলের ক্ষেত্রে বা সলিড মেটাল বলের ক্ষেত্রে চার্জ কন্ডাক্টরের ক্ষেত্রে আউটসাইড ইলেকট্রিক ফিল্ডটা 1/r² বেরিয়েছিল, কিন্তু ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কী এসেছিল, জিরো এসেছিলো। দেখো ইনসাইড ইলেকট্রিক ফিল্ড জিরো এসেছিলো। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে যদি প্লট করা হয় সেটা কেমন হবে, এই যে প্লট, এটা আমরা করেছি তো, ভেতরে তোমার সারফেস পর্যন্ত রেডিয়াস ক্যাপিটাল আর পর্যন্ত আমাদের ইলেকট্রিক ফিল্ড জিরো, তারপরে এখান থেকে এই যে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এরপর থেকে আউটসাইড হয়ে যাচ্ছে, তাহলে এরপরে আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড 1/r² ভ্যারি করবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তোমার প্রশ্নটা কি আরেকবার বলো প্রশ্নটা। Sir, draw a graph showing the variation of electric field as one moves from center of a charged metal ball to a point on its surface and then to a far off হ্যাঁ হ্যাঁ, outside point. এইটাই এইটাই এইটাই, সেটা বুঝতে পারছো তো।
হ্যাঁ স্যার। এই যে এই কেসটা সেটা বুঝতে পারছো তো, এই কেসটা তাহলে আরেকবার দেখবে, এর তো ডিটেল আমাদের রেকর্ডিংও রয়েছে, এই কেসটা আরেকবার দেখবে তাহলে, ঠিক আছে? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই তো, না স্যার। এই কেসটাই। আচ্ছা আর কার কি আছে বলো? তোমার এই ডাইপোলের ওয়ার্ক ডানটা আমি আলাদা করে বলে দেবো এখন, ওটা আরেকবার পড়ো, যেটা সেই ওই যে এটা কী বললে, ডাইপোলের ওই যে টর্ক বোধহয়, টর্কের জন্য ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি ওখানে একটা সমস্যা ছিল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওটা আরেকবার দেখেছো নোটটা, আমাদের নোটটা থেকে? হ্যাঁ স্যার দেখেছি। ওটা আরেকবার দেখো, দেখে যেখানে বুঝতে পারবে না আমাকে এক্স্যাক্টলি সেই লাইনটা আন্ডারলাইন করে পাঠিও। ঠিক আছে স্যার। আচ্ছা রায়তা পবিত্র তোমাদের আর কোথাও কিছু সমস্যা আছে? না স্যার। তাহলে অফ করে দিলাম।